হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই জিওগ্রাফি অনলাইন ক্লাস। আমরা পড়ছিলাম এশিয়া। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি অংশটুকু আমরা পড়েছি। আজকে আমরা পড়ব এশিয়ার নদ নদী। তো ভূপ্রকৃতি পড়তে গিয়ে তোমরা দেখেছো এশিয়া হচ্ছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির মহাদেশ। অর্থাৎ একদিকে যেমন মালভূমি আছে, সমভূমি রয়েছে, বিশাল পার্বত্য অঞ্চল রয়েছে। তো যেহেতু ভূপ্রকৃতির অনেক বৈচিত্র্য রয়েছে, সেই জন্য এখানকার নদ নদীরও কিন্তু বৈচিত্র্যপূর্ণ। তার কারণ কি, নদ নদীর সাথে ভূপ্রকৃতির কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। ভূপ্রকৃতি যেরকম হবে, নদ নদীও কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হবে। কারণ তোমরা জানো যে কোনো নদী কিন্তু পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং তারপরে সে ভূমির ঢাল অনুযায়ী আলটিমেটলি সে সাগর বা উপসাগরে গিয়ে পড়ে। তো তোমরা তো জানো যে এশিয়ার এই যে মধ্যভাগের যে পার্বত্য অঞ্চল রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন নদীর উৎপত্তিস্থল বা জলবিভাজিকা। এখান থেকে বিভিন্ন নদী গোষ্ঠী ভূমির ঢাল অনুযায়ী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। যেমন কিছু নদী ও বিনিসিলেনা এরা হচ্ছে এই উত্তর দিকে প্রবাহিত হয়েছে, আবার কিছু কিছু নদী তারা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, যেমন হুয়াংহো নদী এইভাবে, ইয়াংসিকিয়াং নদী, আমুর নদী, এইগুলো হচ্ছে সব পূর্ব দিকে গেছে। আবার কিছু দক্ষিণ বাহিনী নদী আছে, যেমন হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, এদিকে হচ্ছে সিন্ধু, এদিকটা হচ্ছে ইরাবতী, এখানটা হচ্ছে মেকং। এগুলো হচ্ছে সব দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তো এই যে বিভিন্ন দিকে ঢাল অনুযায়ী বিভিন্ন দিকে নদী গোষ্ঠীগুলো প্রবাহিত হয়েছে, প্রবাহের দিক অনুযায়ী একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর দিকে প্রবাহিত নদী, অর্থাৎ মধ্যভাগের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সে উত্তর দিকে চলে গিয়ে আর্কটিক ওশানের গিয়ে পড়েছে। তো এই নদীগুলোর মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ওব, ইনিসি এবং লেনা। দেখো এখানে রেড কালার দিয়ে এখানে লেখা রয়েছে ওব নদী, যেটার দৈর্ঘ্য হচ্ছে 3650। এখানে দেখো আলতাই পর্বত কথাটা লেখা রয়েছে, এখানটায় আলতাই পর্বত রয়েছে। এই আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে এইভাবে গিয়ে সে ওব সাগরে গিয়ে পড়েছে এখানে। নেক্সট হচ্ছে ইনিসি রিভার। ইনিসি নদী এখানটায় রয়েছে সোয়ান পর্বত, সোয়ান পর্বত থেকে উৎপন্ন হয়ে ইনিসি উপসাগর, এখানে দেখো কারা সাগর রয়েছে, এই জায়গাটায় হচ্ছে ইনিসি উপসাগর। ইনিসি উপসাগরে গিয়ে পড়েছে, দৈর্ঘ্য হচ্ছে 3487 কিলোমিটার। এবং আর একটা হচ্ছে এখানে দেখো একটা বৈকাল হ্রদ রয়েছে, বৈকাল হ্রদের উত্তর দিকটায় রয়েছে, এখানটায় হচ্ছে বৈকাল পর্বত। বৈকাল পর্বত থেকে উৎপন্ন হয়েছে লেনা নদী। এই যে লেনা নদী এখান থেকে উৎপন্ন হয়ে এইভাবে বেঁকে গিয়ে সে পড়েছে লাফটেভিক সাগর। এখানটায় লাফটেভিক সাগর কথাটা লেখা রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 4294 কিলোমিটার। তো এই যে এই তিনটে প্রধান নদীর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই তিনটে নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে, সেই উৎপত্তি স্থল কিন্তু এই জায়গাটায় যে তিনটি নদীর উৎপত্তি স্থলই হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। কিন্তু নদীগুলোর মোহনার যে অংশটা, অর্থাৎ যেটা হচ্ছে নিম্ন প্রবাহ বোঝে নদীর, সেই অংশটা কিন্তু হিমমণ্ডলে অবস্থিত। অর্থাৎ তোমরা জানো যে হিমমণ্ডল মানে কি, সারা বছরই এখানটায় বরফ জমে থাকে, এই অংশটা কিন্তু বরফ হয়ে থাকে। এবং এই অংশটায় শুধুমাত্র শীতকালেই কিন্তু বরফ জমে থাকে। এবং দেখা যাচ্ছে যেহেতু মোহনাটা হিমমণ্ডলের মধ্যে অবস্থিত, সেই জন্য এখানে 8 থেকে 9 মাসই এখানে বরফ ঢাকা থাকে। যদি আমার 8 থেকে 9 মাস যদি আমার মোহনাটা বরফে ঢাকা থাকে, তাহলে নদীর জলটা তো অবাধে প্রবাহিত হতে পারবে না। সেই জন্য কি হয়, শরৎকালে এবং বসন্তকালে যখন বৃষ্টি জল আসে, বৃষ্টি হয়, তখন কি হয়, নদীগুলো উপচে বন্যা সৃষ্টি করে, কারণ মোহনা তো বরফে ঢাকা থাকে। সেই জন্য এই
সময় বছরে দুবার কিন্তু এখানে বন্যা হয়ে যায় এবং এখানে অনেক জলাভূমি তৈরি হয়েছে দুপাশে জল জমে। এবং নদীগুলোতে যাতায়াত করা যায় না, তার কারণ নদীগুলোতে যেহেতু বরফাবৃত থাকে, হিমমণ্ডলে অবস্থিত, আবার নিম্ন মানে উচ্চ প্রবাহ যেখান থেকে নদীগুলো উৎপত্তি লাভ করেছে, সেই অঞ্চলটাও শীতকালে বরফাবৃত হয়ে থাকে, ফলে এখান দিয়ে যাতায়াত করা যায় না। এবং এই জায়গাগুলো হচ্ছে সাইবেরিয়া অঞ্চল, সেখানে এত প্রতিকূল পরিবেশ যে সেখানে কিন্তু জনবিরল, অর্থাৎ লোক বেশি থাকে না এবং জলাভূমি এখানে দেখা যায়। তাহলে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলো তোমরা জানলে। এবার নেক্সট আমরা পড়ব এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলো। তো এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত যে নদীগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলো হচ্ছে ইয়াংসিকিয়াং, সিকিয়াং, হুয়াংহো এবং আমুর। প্রথমে আমরা আসি ইয়াংসিকিয়াং নদী। এই যে এখান দিয়ে দেখো ইয়াংসিকিয়াং, এখান থেকে ওভাবে উৎপন্ন হয়ে এইভাবে গিয়ে এই জায়গাটা হচ্ছে চীন সাগর, এখানে গিয়ে পড়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 5,530 কিলোমিটার এবং কুইনলুন পর্বতের দক্ষিণে গোলাডাংডং পর্বতশৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। এরপরে রয়েছে সিকিয়াং নদী, ইউনান মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং সেটাও চীন সাগরে গিয়ে পড়েছে। নেক্সট হচ্ছে হুয়াংহো। হুয়াংহোর আর একটা নাম হচ্ছে ইয়েলো রিভার। এই দেখো এখানে ইয়েলো রিভার দিয়েই রয়েছে, এইভাবে গেছে ইয়েলো রিভার গিয়ে পোহাই উপসাগরে, এখানটায় রয়েছে পোহাই উপসাগর, এইখানটায় গিয়ে পড়েছে। হুয়াংহো নদীও কিন্তু কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। আর আমুর, এইখানে দেখো, এখানে বোধহয় আমুরটা নেই, একদম উত্তর দিকে, এখানটায় ভালো বুঝতে পারবে না, আমি অন্যটায় দেখাচ্ছি। এই যে এখানে দেখো আমুর নদীটা, এই যে আমুর নদীও কিন্তু রাশিয়ার ইয়াবলনায় পর্বত এখান থেকে উৎপন্ন হয়ে এইভাবে গিয়ে ওখোটক্স সাগরে গিয়ে পড়েছে। এখানে দেখো সি অফ ওখোটক্স লেখা আছে এই জায়গাটায়, এইখানটায় গিয়ে পড়েছে আমন নদীটা, যার দৈর্ঘ্য হচ্ছে 4,440। এবং নদী অববাহিকাগুলো এখানকার ঘন বসতিপূর্ণ এবং নদীগুলো নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করেছে এবং যার ফলে উর্বর কৃষিজমি গড়ে উঠতে পেরেছে এবং যেটা শিল্পের পক্ষেও কিন্তু সহায়ক হয়েছে। অর্থাৎ এই যে নদী, এই যে উপত্যকাগুলো, এই যে নদী উপত্যকাগুলো, যেখানে এই যে এই অংশগুলো কিন্তু খুবই ঘন জনবসতিপূর্ণ এবং এখানে শিল্প গড়ে উঠেছে। ইয়াংসিকিয়াং নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়, মনে রাখবে। এবং হুয়াংহো নদীকে ইয়ালো রিভার, এখানে কিন্তু ম্যাপে ইয়ালো রিভার দিয়েই দেওয়া রয়েছে, হলুদ রঙের পলিযুক্ত জল নিয়ে যায় বলে একে হলুদ বা পিত নদী বলা হয়। নেক্সট আমরা চলে আসি এশিয়ার দক্ষিণ দিকে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলো। তার মধ্যে প্রধান নদীগুলো গঙ্গা, এই যে গঙ্গা নদী এইভাবে গিয়ে দেখো বঙ্গোপসাগরে পড়েছে। ব্রহ্মপুত্র নদী, এই যে এখান থেকে ব্রহ্মপুত্র এবং সিন্ধু দুটোই কিন্তু একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে মানস সরোবর, তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে। তো সিন্ধু নদী এই দিক দিয়ে গিয়ে দেখো এইভাবে এদিকে গিয়ে আরব সাগরে গিয়ে পড়েছে এবং ব্রহ্মপুত্র নদী কিন্তু দুটো বিপরীত দিকে চলে গেছে, এইভাবে গিয়ে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এছাড়া রয়েছে মেকং নদী, দেখো এখানে মেকং নদী প্রবাহিত হয়েছে, মেকং। মেনাম নদীও হচ্ছে এর পাশ দিয়েও, এখান দিয়ে মেনাম নদী গেছে, যেটা এখানে মানচিত্রে দেখানো নেই। ইরাবতী নদী, এই দেখো ইরাবতী এখানে দেওয়া রয়েছে, এখান থেকে এই যে ইরাবতী নদী এইভাবে গিয়ে
দক্ষিণ দিকে গিয়ে পড়েছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এটা হচ্ছে দেখো টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এটা হচ্ছে টাইগ্রিস নদী এবং এটা হচ্ছে ইউফ্রেটিস নদী, যেটা পশ্চিম এশিয়ার অন্তর্গত। এটাও কিন্তু দক্ষিণ দিকেই প্রবাহিত হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি গঙ্গা নদী। গঙ্গা নদী তো তোমরা জানো গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, 2510 কিলোমিটার দৈর্ঘ্য, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী দুটোই কিন্তু তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মপুত্র নদী হচ্ছে আরব সাগরে গিয়ে পড়েছে, সরি ব্রহ্মপুত্র নদী হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, আর সিন্ধু নদী হচ্ছে বা ইন্দাস যেটাকে বলা হচ্ছে সেটা আরব সাগরে গিয়ে পড়েছে। আচ্ছা, মেকং নদী হচ্ছে কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এই যে মেকং নদী, এইখানটা হচ্ছে কুয়েনলুন পর্বত। তো কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে এইভাবে মেকং নদী দক্ষিণ চীন সাগরে গিয়ে পড়েছে। মেনাম নদী হচ্ছে শান মালভূমি থেকে উৎপন্ন হয়ে শান শ্যাম সাগরে গিয়ে পড়েছে। ইরাবতী নদী এখানে দেওয়া রয়েছে, এই যে ইরাবতী নদী, এই জায়গাটাকে বলা হচ্ছে ইউনান মালভূমি। এটা গিয়ে এই জায়গাটা হচ্ছে মার্তাবান উপসাগর, এখানটায় গিয়ে পড়েছে। এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী দুটো এই জায়গাটায়, এখানে রয়েছে আর্মেনীয় মালভূমি, এখান থেকে উৎপন্ন হয়েছে এবং দুটো প্রায় সমান্তরালে প্রবাহিত হয়ে গিয়ে এই জায়গাটা দেখো পার্সিয়ান গালফ লেখা আছে বা পারস্য উপসাগর, এখানে গিয়ে পড়েছে। তো এই অঞ্চলের নদীগুলো মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তোমরা তো জানো ভারতবর্ষটা পুরোটাই হচ্ছে, ভারতীয় উপমহাদেশ পুরোটাই হচ্ছে মৌসুমী বায়ুর উপর ডিপেন্ডেন্ট। তো সেই জন্য এখানে বৃষ্টির জলে পুষ্ট। আবার গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এরা তো বরফ গলা জলে পুষ্ট। এবং নদীগুলো নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। এবং এই নদীগুলো হচ্ছে সবচেয়ে জনবহুল এলাকা হিসেবে পরিগণিত হয়। গঙ্গা বলো বা ব্রহ্মপুত্র বলো, সিন্ধু বলো, যাই বলো, বা ইরাবতী বলো, মেকং, এই নদীগুলোতে প্রচুর, যেহেতু এখানে পলি সমৃদ্ধ এলাকা, কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী, সেচের কাজ করা যায় এবং খুবই ঘন জনবসতিপূর্ণ। এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই নদী দুটোকে মনে রাখবে, একসঙ্গে এদেরকে বলা হচ্ছে 7 এল আরব। তাহলে তোমাদের মোটামুটি আহ, নদীগুলো কিন্তু হয়ে গেল, তোমরা আর একবার পড়বে এবং ছোট ছোট যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা তৈরি করবে। তারপরে এখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে যে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য কি, সেগুলো তো তোমরা জানলে কি বৈশিষ্ট্য, নদীগুলোর বৈশিষ্ট্য কি, নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং মোহনা কোনটা, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমি এশিয়ার জলবায়ু পড়াবো। ভালো থেকো, টাটা।